ধরনের মব সংস্কৃতির অবসান ঘটাতে প্রস্তুত, নাকি শুধু নিজেদের বিরুদ্ধে হওয়া মব ভায়োলেন্সের বিরুদ্ধেই কঠোর হবে? বাংলাদেশ ব্যাংকের ঘটনার পর এই প্রশ্নের উত্তর পাওয়া জরুরি হয়ে পড়েছে। কারণ মব সংস্কৃতির অবসানের জন্য প্রয়োজন সর্বাত্মক প্রচেষ্টা, আংশিক পদক্ষেপ নয়। ইউনূস গেছেন, তারেক এসেছেন, কিন্তু মব সংস্কৃতি রয়ে গেছে। এর অবসানের জন্য চাই দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা, নিরপেক্ষ আইনের শাসন এবং প্রাতিষ্ঠানিক সংস্কার। না হলে শুধু মুখের কথায় মব কালচার শেষ ঘোষণা করলেই এই সমস্যার সমাধান হবে না, বরং এটি আরো ভয়াবহ রূপ নিতে পারে। ইউনূসের 18 মাসের শাসন আমলে দেশ পরিণত হয়েছিল মবের রাজত্বে। তার ভয়াবহ দুঃশাসনের অবসান হয় ইতিহাসের কুখ্যাত ভোট জালিয়াতি এবং অনিয়মের মাধ্যমে। আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে আয়োজিত একতরফা নির্বাচনে বিএনপিকে বিজয়ী ঘোষণার তামাশা এখন সারা দেশে পরিষ্কার, বিদেশেও পরিষ্কার। তারপরেও অনেকে ভেবেছিলেন এবার হয়তো একটি রাজনৈতিক সরকার মবের লাগাম টেনে ধরবে, কিন্তু সেই আশার গুড়ে বালি পড়তে এক সপ্তাহ অপেক্ষা করতে হয়নি। বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ঘোষণা করেছিলেন যে মব কালচারের দিন শেষ। তিনি দাবি করেছিলেন দাবি আদায়ের নামে মব কালচার করা যাবে না, কিন্তু মাত্র 2 দিন পর অর্থাৎ 20 ফেব্রুয়ারি ঢাকার যাত্রাবাড়িতে চাঁদা না পেয়ে নূরে আলম ওরফে খায়রুল ইসলাম নামের এক লেগুনা চালককে পিটিয়ে হত্যা করা হয়। এরপর 21 ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের মবের শিকার হন নবনির্বাচিত এমপি রুমিন ফারহানা। তাকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়, তার পুষ্পস্তবক ছিঁড়ে ফেলা হয় এবং শেষ পর্যন্ত ব্যারিস্টার রুমিন ফারহানা শ্রদ্ধা নিবেদন না করেই এলাকা ছাড়তে বাধ্য হন। আরো ভয়াবহ ঘটনা ঘটেছে বরিশালের আদালতে। সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনূসকে জামিন দেওয়ার পরদিনই বিএনপিপন্থী আইনজীবীরা এজলাসে ঢুকে ভাঙচুর এবং বিচারককে হুমকি এবং গালিগালাজ করেন। এজলাসের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই দৃশ্য। শুধু তাই নয়, আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের প্রতিবাদে বরিশালের 2টি আদালত বর্জনের ঘোষণাও দিয়েছিল বিএনপিপন্থী আইনজীবীরা। এই ধারাবাহিকতায় গত বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে মব সংস্কৃতির নজিরবিহীন দৃশ্যের অবতারণা হয়। অতিরিক্ত পরিচালক তৌহিদুল ইসলামের নেতৃত্বে প্রায় 30 জন কর্মকর্তা ধর ধর স্লোগান দিয়ে গভর্নরের উপদেষ্টা হাসানুল্লাহকে ভবন থেকে বের করে দেন। এর আগে গভর্নর ডক্টর আহসান এস মনসুরও কর্মকর্তাদের প্রতিবাদের মুখে ভবন ত্যাগ করতে বাধ্য হন। ইউনূসের সময় যেখানে বিএনপি, জামায়াত, এনসিপি ত্রিমুখী দাপট ছিল, একটি ত্রিদলীয় সরকার ছিল, সেখানে এখন বিএনপির একচ্ছত্র আধিপত্য। চাঁদাবাজি থেকে দখলবাজি, কোনো কিছুই থেমে নেই। হাতিয়ায় বিএনপিকে ভোট না দেওয়ার অপরাধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। শুরুতে বিএনপিপন্থী মিডিয়া এবং সাংবাদিকরা ঘটনাটিকে প্রোপাগান্ডা দাবি করলেও 5 দিন পর আদালতে মামলা দায়ের করেন ওই নারী। নোয়াখালী জেলা জাজ আদালতের নারী এবং শিশু নির্যাতনের ট্রাইব্যুনালে করা এই মামলায় বিএনপি সমর্থক 6 জনের নাম উল্লেখ করা হয়। এই ঘটনা প্রবাহের মধ্যে প্রশ্ন উঠছে যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ যে মব কালচার শেষের ঘোষণা দিয়েছিলেন তার প্রকৃত অর্থ আসলে কি? রুমিন ফারহানার উপর মবের ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি আবারও বলেছেন, বাংলাদেশে মব কালচার শেষ। যদি কোথাও এমন ঘটনা ঘটে তবে আমাদের রিয়াকশন হবে অত্যন্ত কঠোর। কিন্তু বাস্তবতা হলো রুমিন ফারহানা 150 জনের বিরুদ্ধে মামলা করলেও ঘটনার 4 দিনেও কেউ গ্রেপ্তার হননি। উল্টো তিনি বিএনপির পক্ষ থেকে হুমকি পাওয়ার অভিযোগ করেছেন। বরিশালে গ্রেপ্তার হয়েছে, আমরা দেখেছি যে বরিশালে গ্রেপ্তার করা হয়েছে। মব সংস্কৃতির এই ধারাবাহিকতা আসলে দেশের গভীর রাজনৈতিক এবং সামাজিক সংকটের প্রতিফলন। তথাকথিত জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে যে আইন নিজের হাতে তুলে নেওয়ার মানসিকতা তৈরি হয়েছে তা শুধু অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততার কারণে নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী শুধুমাত্র 2025 সালেই বাংলাদেশে মব জাস্টিস এবং ম্যাস বিটিং এর মাধ্যমে 460 জনকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ঘটনাটি বিশেষভাবে উদ্বেগের কারণ বা উদ্বেগজনক এ কারণে যে এটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানে ঘটেছে। একটি কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা যদি নিজেদের মতবিরোধ মেটাতে মব সৃষ্টি করেন তাহলে সাধারণ মানুষের কাছে কি মেসেজ যাচ্ছে? আদালতে মব সন্ত্রাসের ঘটনা তো আরো ভয়াবহ। বিচার বিভাগের স্বাধীনতার উপর এ ধরনের আক্রমণ গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তিমূলকেই আসলে নাড়িয়ে দেয়। এই নাড়ানো শুরু হয়েছিল জুলাইতে, আপনাদের মনে থাকার কথা। অগাস্টে ক্ষমতা দখলের পর দেশের সর্বোচ্চ আদালতে বিচারকদের বা সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের বিচারকদের বেঞ্চ বসাতে দেওয়া হয়নি, মব সৃষ্টি করে, এবং সেই মবের নেতৃত্ব দিয়েছিলেন আসিফ নজরুল নিজে। তিনি আবার আইন উপদেষ্টা হয়েছিলেন।
তার মানে নতুন সরকারের চ্যালেঞ্জ হলো এই মব সংস্কৃতি আসলেই নিয়ন্ত্রণে আনা। কিন্তু বাস্তব পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে মব সংস্কৃতির নিয়ন্ত্রণ পরিবর্তিত হলেও এর চরিত্র বা পরিমাপ কমেনি। ইউনূসের সময়ে যেমন মব ভায়োলেন্সকে প্রেসার গ্রুপ হিসেবে আখ্যা দেওয়া হতো, এখনো প্রশ্ন উঠছে যে নির্বাচনের পরের মব কোন নতুন নামে পরিচিত হবে। সারা দেশে বাড়ি ঘরে হামলা, লুটপাটের অভিযোগ, নতুন করে মামলা বাণিজ্যের সূচনা, ভিন্ন মতাবলম্বীদের উপর দলবদ্ধ আক্রমণ প্রমাণ করছে যে নতুন বোতলে পুরনো মদ পরিবেশিত হচ্ছে। যারা মবের তাণ্ডব থেকে রেহাই পেতে বিএনপিতে আস্থা রেখেছিলেন তাদের ঘটেছে মোহভঙ্গ। মাত্র এক সপ্তাহের মধ্যে ইউনূসের আমলের মতো সন্ত্রাসের প্রায় প্রতিটি ঘটনায় ঘটতে শুরু করেছে। মূল সমস্যা হলো মব সংস্কৃতি এখন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে বা করা হয়েছে পরিণত, এবং এই মবের মাধ্যমেই কিছু নেতা তৈরি হয়েছে যারা এখন সংসদে হুইপ পর্যন্ত হয়ে গেছে। যখনই কোনো গোষ্ঠী প্রতিষ্ঠিত ক্ষমতা কাঠামোর বিরুদ্ধে যায় তখনই তারা মব সংস্কৃতির আশ্রয় নেয়, আর যারা ক্ষমতায় থাকে তারা নিজেদের পক্ষের মবকে সমর্থন করে, বিরুদ্ধ পক্ষের মবকে নিয়ন্ত্রণ করার নামে দমন করে। এই দুষ্ট চক্র ভাঙতে হলে প্রয়োজন সর্বব্যাপী সংস্কার। শুধু আইন শৃঙ্খলা বাহিনীর কঠোরতা দিয়ে এই সমাধান সম্ভব নয়। প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সর্বোপরি একটি সহনশীল গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলা। যদি সরকার সত্যিকার অর্থে মব সংস্কৃতির অবসান চায় তাহলে দলমত নির্বিশেষে সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে একইভাবে কঠোর অবস্থান নিতে হবে। আওয়ামী লীগ মারলে সেটা প্রতিশোধ, আর অন্য জায়গায় গেলে মব, এটা তো হতে পারে না। বাস্তবতা হলো ইউনূস গেছেন, তারেক এসেছেন, কিন্তু মব সংস্কৃতি রয়ে গেছে। এর পেছনে রয়েছে আমাদের সমাজের গভীরে প্রচিত সেই মানসিকতা যেখানে আলোচনা, সমঝোতার পরিবর্তে শক্তি প্রয়োগকে একমাত্র সমাধান হিসেবে দেখা হয়। এই মানসিকতার পরিবর্তন না এনে শুধু মুখের কথায় মব কালচার শেষ ঘোষণা করলেই এই সমস্যার সমাধান হবে না, বরং এটি আরো ভয়াবহ এবং সুসংগঠিত রূপ নেবে। কারণ আপনি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে মব করে নিষিদ্ধ করেছেন, এটা তো আগে তুলতে হবে আপনাকে। গোড়ায় হাত দেন, সব ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন সবাই। আগামী 2 সপ্তাহের মধ্যে ব্যাপক পাল্টে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি। এই আদালতে অন্তর্বর্তী সরকার আমলে জুলাই আন্দোলনের সংগঠিত হত্যাকাণ্ড ও গুম খুন সহ 21টি মামলা চলমান আছে। নতুন চিফ প্রসিকিউটরের হাত ধরে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে দেশ ও বিদেশে খবরের অংশ হয়ে যাওয়া এই ট্রাইব্যুনালের। আগামী 1 সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালের একাধিক প্রসিকিউটর পদত্যাগ করতে পারেন অথবা তাদের সরিয়ে দেওয়া হতে পারে। সাথে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ কয়েকজন প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ লেনদেন ও নানা ধরনের অনিয়মে যেসব অভিযোগ জমা পড়েছে সেগুলোর তদন্তে বিশেষ টিম গঠন করা হতে পারে। সবচেয়ে বড় যে উদ্যোগটি নতুন প্রসিকিউশন টিম নিতে যাচ্ছে সেটি হলো এই আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া সহ যে 3টি মামলার রায় হয়েছে সেগুলো নথিপত্র নতুন করে পরীক্ষা নিরীক্ষা করা হবে। শুধু পরীক্ষা নিরীক্ষাই করবে না, এসব মামলার রায়ে কোনো অনিয়ম পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম। আইসিটির একাধিক সূত্র বলছে ট্রাইব্যুনালে যে 21টি মামলা চলমান সেগুলোতে বেশিরভাগ আসামি করা হয়েছে সাবেক অন্তর্বর্তী সরকার কিচেন ক্যাবিনেটের সদস্যের হুকুমে, এমন জনশ্রুতি আছে। এই অভিযোগটি গুরুত্ব দিয়ে তদন্ত করতে চায় নতুন প্রসিকিউশন। পাশাপাশি দল নিষিদ্ধের বিধান ও সেনা সদস্যদের এই ট্রাইব্যুনালের বিচারের বিধান যুক্ত করা সহ অন্তর্বর্তী সরকার আমলে জারি হওয়া আইসিটি নিয়ে 4টি অধ্যাদেশের গ্রহণযোগ্যতা ও আইনি বৈধতা পর্যালোচনা করবে নতুন প্রসিকিউশন। এসব অধ্যাদেশ ও সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের একটি দল উচ্চ আদালতে চ্যালেঞ্জ করতে পারে এমন খবর আছে নতুন প্রসিকিউশনের কাছে। তার আগে আইনি বিষয়গুলো ঝালাই করে নিতে চায় নতুন প্রসিকিউটর ও তার টিম। সংশ্লিষ্টরা মনে করেন তদন্ত হলে গত 18 মাসে আইসিটির অনেক অজানা কাহিনী বেরিয়ে আসবে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। স্বাধীনতার পর 1973 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 প্রণয়ন করে। এর উদ্দেশ্য ছিল পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের স্থানীয় সহযোগী রাজাকার আল বদর আল শামসের বিচার হবে। তবে 1975 সালের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে এই বিচার প্রক্রিয়া দীর্ঘ সময় থমকে থাকে। 2008 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল যুদ্ধাপরাধীদের বিচার। ক্ষমতায় আসার পর 2009 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার 1973 সালের আইনটি সংশোধন করে এবং 25 মার্চ 2010 সালে আনুষ্ঠানিকভাবে প্রথম ট্রাইব্যুনাল গঠন করা হয়। মামলার সংখ্যা বেড়ে যাওয়ায় 2012 সালের 12 মার্চ দ্বিতীয় আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। 2013 সালের 21 জানুয়ারি আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারকে মৃত্যুদণ্ড